আপনার নেশা হয়ে গেছে ফুপা, পিটিয়ে ছাল তোলা যায় না। আপনার লজিক এলোমেলো হয়ে গেছে। ফুপার সিগারেট নিভে গেছে। সিগারেটে অনভ্যস্ত লোকদের সিগারেটের আগুন বেশিক্ষণ ধরিয়ে রাখতে পারে না। আমি আবার তার সিগারেট ধরিয়ে দিলাম। ফুপা বললেন, তোমাকে আমি একটা প্রপোজাল দিতে চাই, অ্যাকসেপ্ট করবে কি না ভেবে দেখো। কি প্রপোজাল? তোমাকে একটি চাকরি জোগাড় করে দিতে চাই। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমার হাতে একটা চাকরি আছে। আহামরি কিছু না, তবে তোমার চলে যাবে। বেতন কত ঠিক জানি না, 3,000-এর কম হবে না, বেশিও হতে পারে। তেমন সুবিধার চাকরি বলে মনে হচ্ছে না। ভিক্ষা করে জীবনযাপন করার চেয়ে কি ভালো না? না, ভিক্ষা করে বেঁচে থাকার আলাদা আনন্দ আছে। প্রাচীন ভারতের সাধু সন্ন্যাসীরা সবাই ভিক্ষা করতেন। ব্রাহ্মণ সম্প্রদায়ের সাধনার একটি বড় অঙ্গ হচ্ছে ভিক্ষাবৃত্তি। এরা অবশ্যই ভিক্ষা বলে না, এরা বলে মাধুকরী। আমার কাছে লেকচার ঝাড়বে না। ফোপা, আমি কি তাহলে উঠবো? যাও, উঠো। শুধু একটা জিনিস বলো, যে ধরনের জীবনযাপন করছো তাতে আনন্দটা কি? যা ইচ্ছা করতে পারার একটা আনন্দ আছে না? যা ইচ্ছা তুমি কি তাই করতে পারবে? অবশ্যই পারবো। বলুন কি করতে হবে? খুন করতে হবে? কেন পারবো না? খুন করা আসলে খুব সহজ ব্যাপার। সহজ ব্যাপার? অবশ্যই সহজ ব্যাপার। যে কেউ করতে পারে। রোজ কতগুলো খুন হচ্ছে দেখছেন না? খবরের কাগজ খুললেই দেখবেন আজ তো রোজই দুই একটা মানুষের খুন করতে ইচ্ছে করে। হিমু, ইউ আর এ সিক ম্যান, ইউ আর এ সিক ম্যান। আর খাবেন না ফুপা, আপনি মাতাল হয়ে গেছেন। কি করে বুঝলে মাতাল হয়ে গেছি? কি করে বুঝলে? মাতালরা প্রতিটা বাক্য দুবার করে বলে। আপনিও তাই বলছেন। আপনি বাথরুমে গিয়ে বমির চেষ্টা করুন, বমি করলে ভালো লাগবে। বলে আমি চেয়ার ছেড়ে সরে গেলাম। বমির কথা মনে করিয়ে দিয়েছি, কাজেই ফুপা এখন হড় হড় করে বমি করবেন। হলোও তাই। তিনি চারদিক ভাসিয়ে দিলেন। ওয়াক ওয়াক শব্দে ফুপু ছুটে এলেন। তিনি তার সাজানো ঘরের অবস্থা দেখে স্তম্ভিত। ফুপাকে দেখে মনে হচ্ছে তার নাড়ি ভুঁড়ি উল্টে আসছে। হঠাৎ হয়তো দেখব বমির সঙ্গে তার পাকস্থলী বের হয়ে আসছে। সেই দৃশ্য খুব সুখকর হবে না। আমি বারান্দায় চলে এলাম। রিনকি ছুটে এসেছে, বাদলও এসেছে। ফুপা চিচি করে বলছেন, সুরমা আমি মরে যাচ্ছি, ও সুরমা আমি মরে যাচ্ছি। বমি করতে করতে কোনো মাতাল মারা যায় বলে আমার জানা নেই। কাজে আমি রাস্তায় নেমে এলাম। সিগারেট কেনা দরকার। আকাশে মেঘের আনাগোনা, বৃষ্টি হবে কিনা কে জানে। হলে ভালোই হয়, এবছর এখনো বৃষ্টিতে ভেজা হয়নি। নবধারা জলে স্নান বাকি আছে। সিগারেটের সঙ্গে জর্দা দেয়া দুটা পান কিনলাম। জর্দার নাম সবই পুল্লিঙ্গে। দাদা জর্দা, বাবা জর্দা, মা জর্দা, খালা জর্দা এখনো বাজারে আসেনি। যদিও মহিলারাই জর্দা বেশি খান। কোনো একটা জর্দা কোম্পানিকে এই আইডিয়াটা দিয়ে দেখলে হয়। প্রথমবার ঢোকার সময় ফুপুকে যত গম্ভীর দেখলাম, দ্বিতীয়বার তার চেয়েও বেশি গম্ভীর মনে হয়। ফুপু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। কাজের মেয়ে বালতি আর ঝাঁটা হাতে যাচ্ছে। কাজের ছেলেটি হাতে ফিনাইল। ফুপুর কিছুটা সূচিবায়ুর মতো আছে। আজ সারা রাতি বোধ হয় ধোয়াধুয়ি চলবে। ফুপু বললেন, তুই তাহলে আছিস? আমি ভাবলাম চলে গিয়েছিস। পান কিনতে গিয়েছিলাম। ফুপার অবস্থা কি? অবস্থা কি জিজ্ঞেস করছিস? লজ্জা করে না? তোর সামনে গিললো, তুই একবার না করতে পারলি না? চাকর বাকর আছে, কি লজ্জার কথা। তুই কি আজ এখানে থাকবি? হ্যাঁ। এখানে থাকার তোর দরকারটা কি? এত রাতে কোথায় যাব? ফুপু শোবার ঘরের দিকে রওনা হলেন। টেলিফোনে ক্রমাগত রিং হচ্ছে। এগিয়ে গেলাম টেলিফোনের দিকে। রিনকির ঘর পর্যন্ত টেলিফোন নেওয়া যায়নি। তার এত লম্বা নয়, টেলিফোন বারান্দায় রাখা। আমি রিসিভার তুলে ওপাশ থেকে উদ্বিগ্ন গলায় পাওয়া গেল, এটা কি রিনকিদের বাসা? হ্যাঁ। দয়া করে ওকে একটু ডেকে দেবেন। আপনি কে আমি জানতে পারি? এবারে নিয়মকানুন খুব কড়া।
অপরিচিত লোক যদি রিনকিকে ডাকে তাহলে রিনকিকে বলা যাবে না। আমি আজাজ। আপনি কি মেরিন ইঞ্জিনিয়ার? জি। আমাকে আপনি চিনবেন না। আমার নাম। আপনি কে তা আমি বুঝতে পেরেছি। আপনি হচ্ছেন হিমু ভাই। আমি সত্যি সত্যি চমৎকৃত হলাম। এর মধ্যে রিনকি আমার গল্প করে ফেলেছে। এমনভাবে করছে যেন ভদ্রলোক চট করে আমার কয়েকটা বাক্যতে আমাকে চিনে ফেললেন। ভদ্রলোকের বুদ্ধি তো ভালোই। এমন বুদ্ধিমান একজন মানুষ রিনকির মতো গাধা টাইপের একটা মেয়ের সঙ্গে জীবন কি করে টেনে নেবে কে জানে। হ্যালো হ্যালো, লাইন কি কেটে গেল? না, কাটেনি। আপনি কি হিমু ভাই? হ্যাঁ। রিনকি বলেছে আপনার নাকি অলৌকিক সব ক্ষমতা আছে। কিরকম ক্ষমতা? প্রফেটিক ক্ষমতা। আপনি নাকি ভবিষ্যতের কথা বলতে পারেন। আপনি যা বলেন তাই নাকি হয়। আমি চুপ করে রইলাম। এই জাতীয় প্রসঙ্গে এলে চুপ করে থাকাই নিরাপদ। হ্যাঁ না কিছুই বললেই তর্কে মুখোমুখি হতে হয়। তর্ক করতে আমার ভালো লাগে না। হ্যালো হ্যালো, লাইনটা ডিস্টার্ব করছে। হ্যালো হিমু ভাই, বলুন। আপনি কি দয়া করে একটু রিঙ্কিকে। ওকে তো দেয়া যাবে না, ও আশেপাশে নেই। বাবার সেবা করছে, উনি অসুস্থ। অসুস্থ? কি বলছেন? সিরিয়াস কিছু? সিরিয়াস বলা যেতে পারে। বলেন কি, আমি আসবো? আমি কয়েক মুহূর্ত চিন্তা করে বললাম, আসতে অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কি? আমার গাড়ি আছে। আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হতে পারে। হোক, বিপদের সময় উপস্থিত না থাকলে কি করে হয়? তা তো বটেই। আপনি এক্ষুনি রওনা না হয়ে ঘন্টাখানেক পরে আসুন। কেন বলুন তো? এমনি বললাম। ঠিক আছে। ঠিক আছে, আপনার কথা অগ্রাহ্য করব না। যেসব কথা আমি শুনেছি, মাই গড, আপনি দয়া করে আমার সম্পর্কে কিছু বলবেন। মাই অনেস্ট রিকোয়েস্ট। আচ্ছা বলবো। হিমু ভাই, রাখি তাহলে। আর ইয়ে, আমি যে আসছি এটা রিনকিকে বলবেন না, একটা সারপ্রাইজ হবে। আমার টেলিফোন ব্যাধি আছে। একবার টেলিফোনে কারোর সঙ্গে কথা বললে আবার অন্য কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। রূপাদের বাসায় করলাম। রূপার বাবা ধরতেই বললাম, আচ্ছা এটা কি রেলওয়ে বুকিং? রূপার বাবা বললেন, জি না, আপনার রং নাম্বার হয়েছে। তখন আমি বললাম, জাস্ট 1 মিনিট। রূপা কি জেগে আছে? রূপার বাবার হাই প্রেশার বা এ জাতীয় কিছু বোধ হয় আছে। অল্পতে রেগে গিয়ে এমন হইচই শুরু করেন যে বলার না। আমার কথাতেও তাই হলো। তিনি চিক বিগিয়ে গেলেন। কে কে? এই ছোকরা, তুমি কে? তিনি খুব হইচই করতে লাগলেন। আমি রিসিভার রেখে দিলাম। রূপার বাবা নিশ্চয়ই সবাইকে ডেকে এই ঘটনা বলবেন। রূপার সঙ্গে সঙ্গে বুঝবে কে টেলিফোন করেছিল। সে হাসবে না, রাগ করবে কে জানে। যেখানে রাগ করা উচিত সেখানে সে রাগ করে না, হাসে। যেখানে হাসা উচিত সেখানে সে রাগ করে। আমি 17 রিং করে জাস্টিস এম সোবাহানের বাসা চাইলাম। সম্ভব হলে মীরা ও মিরুর সঙ্গে কথা বলা যাবে। কি বলবো ঠিক করা হলো না। যা মনে আসে তাই বলবো। আগে থেকে ভেবেচিন্তে কিছু বলার আর স্বভাব আমার নেই। হ্যালো, কে? মীরা? হ্যাঁ, আপনি কে বলছেন? আমার নাম টুটুল। কে? অনেকক্ষণ চুপচাপ কাটলো। মনে হচ্ছে মীরা ঘটনার আকস্মিকতায় বিচলিত। আমার মনে হয় কথা বলবে কি বলবে না বুঝতে পারছে না। ভুলে গেছেন ওই যে পুলিশের হাতে তুলে দিলেন? কি করেছিলাম আমি বলুন তো? কোত্থেকে টেলিফোন করেছেন? হাসপাতাল থেকে। পুলিশ মেরে আমার অবস্থা কাহিল করে দিয়েছে। রক্ত বমি করছিলাম। সে কি, মারবে কেন? পুলিশের হাতে আসামি তুলে দেবেন আর পুলিশ আসামিকে কোলে বসিয়ে মন্ডা খাওয়াবে। আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। গাড়িতে ডেকেছেন, উঠেছি। তাছাড়া আপনারা টুটুল টুটুল করছিলেন, আমার ডাকনামও টুটুল। আপনি কিন্তু বলেছেন আপনার নাম টুটুল নয়। হ্যাঁ বলেছিলাম, কারণ বুঝতে পারছিলাম আপনি অন্য টুটুলকে খুঁজছিলেন, যার কপালে একটা কাটা দাগ। ওপাশে অনেকক্ষণ কোনো কথা শোনা গেল না। অন্ধকারে ঢিল ছুঁড়েছিলাম, মনে হয় লেগে গেছে।
এটা একটা আশ্চর্যকর ব্যাপার। যা বলি প্রায় সময়ই কেমন যেন মিলে যায়। টুটুলের কপালের কাটা দাগের কথাটা হঠাৎ মনে এসেছিল। ভাগ্যিস এসেছিল। হ্যালো, আপনি কোন হাসপাতালে আছেন? কেন, দেখতে আসবেন? বলুন না কোন হাসপাতালে। বাসায় চলে যাচ্ছি। ওরা বুকের এক্স-রে করেছে, 2টা স্টিচ দিয়েছে, বলেছে ভর্তি হবার দরকার নেই। আমি এক্ষুনি বাবাকে বলছি থানায় টেলিফোন করবে। আমি শব্দ করে হাসলাম। হাসছেন কেন? পুলিশ কি কখনো মারের কথা স্বীকার করে? কখনো করে না। আচ্ছা রাখি। না না, রাখবেন না প্লিজ, রাখবেন না প্লিজ। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। ঠিক তখন প্রবল বর্ষণ শুরু হলো। কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড় সাধারণত চৈত্র মাসে হয়। ঝড়ের নাম হওয়া উচিত ছিল কাল চৈত্র ঝড়। দেখতে দেখতে অসহ্য গরম চলে গিয়ে চারদিক হিম শীতল হয়ে গেল। নির্ঘাত আশেপাশে কোথাও শিলাবৃষ্টি হচ্ছে। ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজবো কি ভিজবো না মন স্থির করতে পারছি না। রিনকি বের হয়ে এলো বাবার ঘর থেকে। তাকে কেমন যেন শঙ্কিত মনে হচ্ছে। আমি বললাম, রিনকি তুই একটু বসার ঘরে যা, কর্নিং বেল বাজতে দরজা খুলে দিবি। রিনকি বিস্মিত গলায় বলল, কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। রিনকি নিচে নামার সঙ্গে সঙ্গে কর্নিং বেল বাজলো। আমার মনটাই অন্যরকম হয়ে গেল। ঝড় বৃষ্টির মধ্যে দেখা হোক দুজনের, দীর্ঘস্থায়ী হোক এই মুহূর্ত। রিনকি দরজা খুলেছে, না জানি তার কেমন লাগছে। আমি বাদলের ঘরে ঢুকে শুয়ে পড়লাম। নদীটাকে আনা যায় কিনা দেখা যাক। যদি আনতে পারি, ওদের দুজনের কিছুক্ষণের জন্য ওই নদী ব্যবহার করতে দেব। হিমু ভাই, তুই কি এখনো জেগে আছিস? রাতে আমার ঘুম হয় না। বলিস কি, ঘুমের ওষুধ খাই, তাতেও লাভ হয় না। 10 মিলিগ্রাম করে ফিজিয়াম। আজ খেয়েছিস? না, আজ সারা রাত তোমার সঙ্গে গল্প করব। গল্প করতে ইচ্ছে করছে না। আয় তোকে ঘুম পাড়িয়ে দিই। ঘুমোতে ইচ্ছে করছে না। আজ ঘুমিয়ে থাক, কাল গল্প করব। ঘুম আসবে না। বললাম ঘুম এনে দিচ্ছি, নাকি তুই আমার কথা বিশ্বাস করিস না? কি যে বলো, কেন বিশ্বাস করব না? তুমি যা বলো তাই হয়। বেশ, তাহলে চোখ বন্ধ কর। করলাম। মনে কর তুই হেঁটে হেঁটে যাচ্ছিস, চৈত্র মাসের কড়া রোদ, হাঁটছিস শহরের রাস্তায়। হ্যাঁ, এখন তুই শহর থেকে বেরিয়ে এসেছিস। গ্রাম বিকেল হচ্ছে, সূর্য নরম, রোদে কোনো তেজ নেই, ফুরফুর বাতাস, তোর শরীর ঠান্ডা হয়ে এসেছে। হঠাৎ তোর সামনে একটা নদী পড়ল। নদীতে হাঁটু জল, কি ঠান্ডা পানি, কি পরিষ্কার। আজওয়ালা ভরে তুই পানি খাচ্ছিস। ঘুমে তোর চোখ জড়িয়ে আসছে, ইচ্ছে করছে নদীর মধ্যেই শুয়ে পড়তে। নদীর ধারে বিশাল একটা পাকুড় গাছ। তুই সেই পাকুড় গাছের নিচে এসে দাঁড়িয়েছিস। এখন শুয়ে পড়লি। খুব নরম হালকা দুর্বাঘাসের উপর শুয়েছিস, আর জেগে থাকতে পারছিস না। রাজ্যের ঘুম তোর চোখে। বাদল এবার আর হুঁ বলল না। কিছুক্ষণের মধ্যেই তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। এই ঘুম সহজে ভাঙবে না। কেউ যদি এটাকে কোনো অস্বাভাবিক বা অলৌকিক কিছু ভেবে বসেন, তাহলে ভুল ভাবছেন। পুরো ব্যাপারটার পেছনে কাজ করেছে আমার প্রতি বাদলের অন্ধবিশ্বাস। যে ভক্তি কোনো নিয়ম মানে না, যার শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো। বাদল না হয়ে অন্য কেউ যদি হতো, তাহলে আমার এই পদ্ধতি কাজ করতো না। এই ছেলেটা অনেক বড়ই পছন্দ করে আমাকে। সে আমাকে মহাপুরুষের পর্যায়ে ফেলে রেখেছে। আমি মহাপুরুষ না। আমি ক্রমাগত মিথ্যা কথা বলি। অসহায় মানুষের দুঃখ কষ্ট আমাকে মোটেও অভিভূত করে না। একবার আমি একজন ঠেলাওয়ালার গালে চড়ও দিয়েছিলাম। ঠেলাওয়ালা হঠাৎ ধাক্কা দিয়ে আমাকে রাস্তার ড্রেনে ফেলে দিয়েছিল। নোংরা পানিতে আমার সমস্ত শরীর মাখামাখি। সে অবস্থাতেই উঠে এসে আমি তার গালে চড় বসালাম। বুড়ো ঠেলাওয়ালা বলল, ধাক্কা দিয়ে না ফেললে আপনাকে গাড়ির তলে পড়তেন। আসলেই তাই। যেখানে আমি দাঁড়িয়েছিলাম ঠিক সেখান থেকে একটা পাজেরো জিপ টার্ন নিল। নতুন আসা এই জিপগুলো আচার আচরণ ট্রাকের মতো। আমি গম্ভীর গলায় বললাম, মরলে মরতাম, তাই বলে তুই আমাকে নর্দমায় ফেলবি?
ঠেলাওয়ালা করুণ গলায় বলল, মাফ কইরা দেন, আর ফেলবো না। আমি আগের চেয়ে রাগী গলায় বললাম, মাফের কোনো প্রশ্নই আসে না, তুই কাপড় ধোয়া লন্ড্রির পয়সা দিবি। গরিব মানুষ ধনী মানুষ বুঝি না। বের কর কি আছে। অবাক বিস্ময়ে বুড়ো আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কোনো কথা শুনতে চাই না, বের কর কি আছে। মাঝে মাঝে মানুষকে তীব্র আঘাত করতে ভালো লাগে। কঠিন মানসিক যন্ত্রণায় কাউকে দগ্ধ করার আনন্দের কাছে সব আনন্দই ফিকে। এই লোকটি আমার জীবন রক্ষা করেছে। সে কল্পনাও করতে পারেনি কারো জীবন রক্ষা করে সে বিপদে পড়বে। যদি জানতো এই অবস্থা হবে, তাহলে সে কি আমার জীবন রক্ষার চেষ্টা করত? বুড়ো গামছার মুখে ঘাম মুছতে মুছতে বলল, বুড়ো মানুষ, মাফ করে দেন। টাকা পয়সা কিছু তোর কাছে নেই? যে না, কাইলো কোনো টিরিপ পাই নাই, আজও পাই নাই। যাচ্ছ কোথায়? রায়ের বাজার। ঠিক আছে, আমাকে কিছু দূর তোমার গাড়িতে করে নিয়ে যাও, এতে খানিকটা হলেও উসুল হবে। আমি তার গাড়িতে উঠে বসলাম। বৃদ্ধ আমাকে টেনে নিয়ে চলল। পেছন থেকে ঠেলছে তার নাতি কিংবা তার ছেলে। এই পৃথিবীর নিষ্ঠুরতায় তারা দুজনেই মর্মাহত। পৃথিবী যে খুবই অকরুণ জায়গা তা তারা জানে। আমি আরো ভালোভাবে তা জানিয়ে দিচ্ছি। রাস্তায় এক জায়গায় ঠেলা গাড়ি থামিয়ে আমি চা আনিতে গাড়িতে বসে বসেই খেলাম। তাকে দেখি বাচ্চা ছেলেটির চোখে মুখে ক্রোধ, ঘৃণায় কাল হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়বে আমার উপর। আমি তার ভেতরে ক্রোধ এবং এই ঘৃণা আরো বাড়ুক তাই চাচ্ছি। মানুষকে সহ্যের শেষ সীমা পর্যন্ত নিয়ে যাওয়া সহজ কথা না, সবাই তা পারে না। যে পারে তার ক্ষমতাও হেলাফেলা করার মতো ক্ষমতা না। বুড়ো রাস্তার উপর বসে গামছায় হাওয়া খাচ্ছে। তার চোখে আগেকার বিস্ময়ের কিছুই আর এখন নেই। এক ধরনের নির্লিপ্ততায় নিয়ে সে তাকিয়ে আছে। আমি চা শেষ করে বললাম, বুড়ো মিয়া, চলো যাওয়া যাক। আমরা আবার রওনা হলাম। মোটামুটি নির্জন একটা জায়গায় এসে বললাম, থামাও থামাও, গাড়ি থামাও, এখানে নামবো। আমি নামলাম। পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করলাম। আমার মানিব্যাগ সবসময় খালি থাকে। আজ সেখানে 500 টাকার 2টা চকচকে নোট আছে। মজিদের টিউশনির টাকা। মজিদ টাকা হাতে পাওয়া মাত্র খরচ করে ফেলবে বলে তার টাকা পয়সা সবটাই আমার কাছে থাকে। বুড়া মিয়া, জি, তুমি আমার জীবন রক্ষা করেছো। কাজটা খুব ভালো করনি। যাই হোক, করে ফেলেছো যখন, তখন তো আর কিছুই করার নেই। তোমাকে ধন্যবাদ। দেখি আরো কিছুদিন বেঁচে থাকতে কেমন লাগে। তোমাকে আমি সামান্য টাকা দিতে চাই। এই টাকাটা আমার জীবন রক্ষার জন্য না, তুমি যে কষ্ট করে রোদের মধ্যে আমাকে টেনে টেনে এত দূর আনলে তার জন্য। 500 তোমার, 500 ওই ছেলেটার। বুড়ো হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমি কোমল গলায় বললাম, এই রোদের মধ্যে আজ আর গাড়ি নিয়ে বের হয়েও না। বাসায় চলে যাও, বাসায় গিয়ে বিশ্রাম করো। বুড়োর চোখ দিয়ে পানি পড়ছে। ব্যাপারটা এরকম ঘটবে আমি তাই আশা করছিলাম। বাচ্চা ছেলেটির মুখে ক্রোধ, ঘৃণার চিহ্ন এখন আর নেই। তার চোখ এখন অসম্ভব কোমল। আমি বললাম, এই তোর নাম কি রে? লালটু মিয়া। প্যান্টের বোতাম লাগা বেটা, সব দেখা যাচ্ছে। লালটু মিয়া হাত দিয়ে প্যান্টের ফাঁকা অংশ ঢাকতে ঢাকতে বলল, বোতাম নাই? তাহলে তো সব সমস্যার সমাধান। হাত সরিয়ে ফেল, আলো হাওয়া যাক। লালটু মিয়া হাসছে। হাসছে বুড়ো ঠেলাওয়ালা। তাদের কাছে এখন আমি একজন, তাদেরই। বুড়ো বলল, আব্বাজি আসেন, 3 জনে মিলা চা খাই, তিয়াস লাগছে। পয়সা দেবে কে? তুমি? আমার হাতে কিন্তু একটা টাকা পয়সাও নেই। বুড়ো আবার হাসলো। আমরা একটা চায়ের দোকানের দিকে রওনা হলাম। নিজেকে সেই সময় মহাপুরুষ বলে মনে হচ্ছিল। আমি মহাপুরুষ নই, কিন্তু এই ভূমিকায় অভিনয় করতে আমার বড় ভালো লাগে। মাঝে মাঝে এই ভূমিকায় আমি অভিনয় করি, মনে হয় ভালোই করি। সত্যিকার মহাপুরুষরাও সম্ভবত এত ভালো করতে পারবে না। আমি অবশ্যই এখন পর্যন্ত কোনো মহাপুরুষ দেখিনি। তাদের চিন্তা ভাবনা, কাজকর্ম কেমন তাও জানি না। মহাপুরুষদের কিছু জীবনী পড়েছি, সেই সব জীবনী আমাকে আকৃষ্ট করতে পারেনি। টলস্টয় 13 বছরের একজন বালিকাকে ধর্ষণ করেছিলেন।
সেই ভয়াবহ ঘটনা তিনি অস্বীকার করেছেন। আমরা সবাই তো আমাদের ভয়ঙ্কর পাপের কথা স্বীকার করি না। আমার মতে মহাপুরুষ হচ্ছে এমন একজন যাকে পৃথিবীর কোনো মালিন্য স্পর্শ করেনি। এমন কেউ কি সত্যি সত্যি জন্মেছে এই পৃথিবীতে? ঘুমোতে চেষ্টা করছি, ঘুমোতে পারছি না। অসহ্য গরমে ঘুমোতে আমার কষ্ট হয় না, কিন্তু আজকে এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ঘুম আসছে না। শীত শীত লাগছে, খালি গায়ে থাকার জন্য লাগছে। খালি গায়ে থাকার কারণ আমার পাঞ্জাবিটা এখন বাদলের গায়ে। শুয়ে শুয়ে ছোটবেলা সেই কথা ভাবতে চেষ্টা করছি। বিশেষ কোনো কারণ নয়, ঘুমাবার আগে কিছু একটা নিয়ে ভাবতে হয় বলেই ভাবা। আমার শৈশব যাদের সঙ্গে কেটেছে তারা কেমন? জন্মের সময় আমার মা মারা যান, কাজেই মার কথা কিছুই জানি না। তিনি দেখতে কেমন তাও জানি না। অবিশ্বাস্য হলেও সত্যি কথা, তার কোনো ছবি নেই। বাবা মারা যান আমার 9 বছর বয়সে। তার কথাও তেমন মনে নেই। তার কথা মনে পড়লে একটা উদ্বিগ্ন মুখ মনে আসে। সেই মুখে বড় বড় দুটি চোখ, ভারী চশমায় ঢাকা বলে সেই চোখের ভাবও ঠিক বোঝা যায় না। মনে হয় পানির ভেতর থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। বাবার উদ্বিগ্ন গলা, কিরে তোর ব্যাপারটা কি বলতো? যত্ন হচ্ছে না? আমি তো প্রাণপণ করছি। অবশ্যই ছেলে মানুষ করার কায়দা কানুন আমি জানি না। কি যে ঝামেলায় পড়লাম। তোমার অসুবিধাটা কি বলতো? পেট ব্যথা করছে। বাবার বোধহয় ধারণা ছিল শিশুদের একটি মাত্র সমস্যা, পেটে ব্যথা। তারা যখন মন খারাপ করে বসে থাকে তখন বুঝতে হবে তার পেট ব্যথা করছে। গভীর রাতে ঘুম ভেঙে গিয়ে শিশু যদি কেঁদে ওঠে তাহলে মনে করতে হবে তার পেট ব্যথা। বাবার কাছ থেকে কত অসংখ্যবার যে শুনেছি, কিরে হিমু তোর কি পেট ব্যথা করছে? মুখটা এমন কালো কেন? কোন জায়গায় ব্যথা দেখি? বাবা যে একজন পাগল ধরনের মানুষ এটা বুঝতে আমার তেমন দেরি হয়নি। শিশুদের বোধ শক্তি ভালো। পাগল না হলে নিজের ছেলের নাম কেউ হিমালয় রাখে? স্কুলে ভর্তি করাতে নিয়ে গেলেন। হেড স্যার গম্ভীর গলায় বললেন, ছেলের নাম কি বললেন? হিমালয়। জি। আহমদ, মোহাম্মদ এসব কিছু নেই? জি না, শুধুই হিমালয়। হেড স্যার অত্যন্ত গম্ভীর গলায় বললেন, ও আচ্ছা। বাবা উৎসাহের সঙ্গে বললেন, নদীর নামে মানুষের নাম হয়, ফুলের নামে হয়, গাছের নামে হয়, হিমালয়ের নাম হতে দোষ কি? হিমালয় নাম রাখার বিশেষ কোনো তাৎপর্য আছে কি? অবশ্যই আছে, যাতে এই ছেলের হৃদয় হিমালয়ের মতো বড় হয়, সেজন্যই নাম হিমালয়। তাহলে আকাশ নাম রাখলেন না কেন? আকাশ তো আরো বড়। বড় হলেও তা ধরা ছোঁয়ার বাইরে। হিমালয়কে স্পর্শ করা যায়। কিছু মনে করবেন না, এই নামে স্কুলে ছেলে ভর্তি করা যাবে না। এমন কোনো আইন আছে যে হিমালয় নাম রাখলে এই ছেলে স্কুলে ভর্তি হতে পারবে না? আইনটা আমি জানি না। এই ছেলেকে আমি স্কুলে নেব না। কেন? সিট নেই। আগে তো বললেন সিট আছে, এখন নেই। শিক্ষক হয়ে মিথ্যে কথা বলছেন? তাহলে তো এখানে কিছুতেই ছাত্র ভর্তি করা উচিত না। মিথ্যে কথা বলা শিখবে। খুবই ভালো কথা, তাহলে এখন যান। এই দীর্ঘ কথোপকথনের কিছুই আমার মনে নেই, মনে থাকার কথাও নয়। বাবা প্রতিটা ঘটনা লিখে রেখে গেছেন বলে বলতে পারলাম। বাবার মধ্যে গবেষণাধর্মী একটা স্বভাব ছিল। অতি তুচ্ছ বিষয় নিয়ে পাতার পর পাতা পরিষ্কার অক্ষরে লিখে যেতেন। তার বিদ্যা ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবার পর রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসেন, আর ফিরে যাননি। জীবিকার জন্য ঠিক কি করতেন তা পরিষ্কার নয়। জ্যোতিষী বিদ্যা, সমুদ্র জ্ঞান, লক্ষণ বিচার এই জাতীয় বইয়ের স্তূপ দেখে মনে হয় মানুষের হাতটা দেখতেন। একটা প্রেসের সঙ্গেও সম্ভবত যুক্ত ছিলেন। কয়েকটা নোট বইও লিখেছেন, নোটস অফ প্রবেশিকা সমাজবিদ্যা এরকম একটা বই। তার পরিবারের কারোর সঙ্গে তার যোগাযোগ ছিল না। তার সম্পর্কে আমি জানতে পারি বাবার মৃত্যুর পর। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা তার বড় বোনকে একটা চিঠি লিখে জানান
যে তার মৃত্যু হলে আমাকে যেন তার মামার বাড়ি পাঠানো হয়। এটাই তার নির্দেশ, এর অন্যথা যেন না হয়। চিঠি পাওয়ার পরপরই বাবার দিকের আত্মীয় স্বজনেরা আমাদের ছোট্ট বাসা ভর্তি হয়ে যায়। আমার দাদা জানকে আমি তখনই প্রথম দেখি। সুঠাম স্বাস্থ্যের, টকটকে গৌরবর্ণের একজন মানুষ। চেহারার কোথাও যেন জমিদার জমিদার একটা ভাব আছে। তিনি আমার মরণাপন্ন বাবার হাত ধরে কাঁদো কাঁদো গলায় বললেন, আমার ভুল হয়েছে, আমি বাবা তোর কাছে ক্ষমা চাচ্ছি, যথেষ্ট পাগলামি হয়েছে, আর না। আমার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা যা, ক্ষমা করলাম, কিন্তু আমি চাই না আমার ছেলে আপনাদের সঙ্গে মানুষ হোক। ও যাবে ওর মামাদের কাছে। তার মামারা কি আমাদের চেয়ে ভালো? না, ওরা পিশাচ শ্রেণীর লোক। ওদের সঙ্গে থাকলে অনেক কিছু শিখবে। আমার দাদা জান এবার সত্যি সত্যি কেঁদে ফেললেন। বৃদ্ধ একজন জমিদার ধরনের মানুষ কাঁদছে, এই দৃশ্যটি সত্যিই অদ্ভুত। তিনি কাঁদতে কাঁদতেই বললেন, তুই এক পাগল, তোর ছেলেটাকেও তুই পাগল বানাতে চাস? এই নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই না। আপনাদের বড়লোক আত্মীয় স্বজনেরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে আমাদের বাসায় সাজসজ্জা দেখতে থাকেন। এর ফাঁকে ফাঁকে বাবার সঙ্গে আমার দাদা জানের কিছু কথাবার্তা হলো। যেমন, ঢাকায় কতদিন ধরে আছিস? প্রায় 3 বছর। এর আগে কোথায় ছিলি? তা নিয়ে আপনার দরকার কি? তোর মা যখন অসুস্থ তখন সব ধরনের খবরের কাগজে তোর ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম। খবরের কাগজ আমি পড়ি না। আমার বড় ফুপু এই পর্যায়ে হাত ইশারা করে আমাকে ডাকলেন। আদুরে গলায় বললেন, খোকা তোমার নাম কি? আমি বললাম, হিমালয়। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। দাদা দুঃখিত গলায় বললেন, ছেলের নাম কি সত্যি সত্যি হিমালয় রেখেছিস? হুম। বাবা সমস্ত আপত্তি অগ্রাহ্য করে তাকে বড় একটা ক্লিনিকে ভর্তি করা হলো। আপত্তি করার মতো অবস্থাও ছিল না। কথা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। 2-1টা ছোটখাটো বাক্য বলতেও তার অসম্ভব কষ্ট হতো। তাকে বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে এমন কথা শোনা যেতে লাগলো। বাবা তাদের সেই সুযোগ দিলেন না। ক্লিনিকে ভর্তি হবার পর 9 দিনের দিন মারা গেলেন। সজ্ঞানে মৃত্যু যাকে বলে। মৃত্যুর আগ মুহূর্তেও টনটনে জ্ঞান ছিল। আমাকে বললেন, তোমার জন্য কিছু উপদেশ লিখে রেখে গেছি, সেগুলো মন দিয়ে পড়বে। তবে লেখাটা অসম্পূর্ণ, সম্পূর্ণ করবার সময় হলো না। আমার দিকের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না এবং তাদের সাহায্য নেবে না। তবে 16 বছর পর তুমি যদি মনে করো আমার সিদ্ধান্ত ভুল, তবে তুমি নতুন সিদ্ধান্ত নিতে পারবে। এর আগ পর্যন্ত মামাদের সঙ্গে থাকবে। মনে রাখবে, তোমার মামারা পিশাচ শ্রেণীর মানুষের সংস্পর্শে না এলে মানুষের সদ্গুণগুলো সম্পর্কে ধারণা হবে না। ডাক্তার সাহেব এই পর্যায়ে বললেন, আপনি দয়া করে চুপ করুন, ঘুমোবার চেষ্টা করুন। বাবা শীতল গলায় বললেন, প্রতিপদ শুরু হয়ে গেছে, দ্বিতীয়ায় আমার মৃত্যু হবার কথা। কাজেই আমাকে বিরক্ত করবেন না। সবচেয়ে জরুরি কথাটাই আমার ছেলেকে বলা হয়নি। শোন হিমু, কোনো রকম উচ্চাশা রাখবি না। টাকা পয়সা করতে হবে, বড় হতে হবে, এইসব নিয়ে মোটেও ভাববি না। সমস্ত কষ্টের মূল আছে আমাদের উচ্চাশা। আমার উচ্চাশা ছিল বলেই প্রথম দিকে খুবই কষ্ট পেয়েছি। শেষের দিকে উচ্চাশা ত্যাগ করতে পেরেছি, তাই খানিকটা আনন্দে ছিলাম। আনন্দে থাকাটাই বড় কথা। সবসময় আনন্দে থাকার চেষ্টা করবি। বাবা কথা বলতে বলতে একটু থামলেন। হঠাৎ গভীর আগ্রহ এবং বিস্ময়ের সঙ্গে চারদিক তাকালেন। তারপর মৃদু স্বরে বললেন, ও আচ্ছা, তাহলে এর নামই মৃত্যু। এটা মন্দ কি? মৃত্যু তাহলে খুব ভয়াবহ না? তার কিছুক্ষণের মধ্যেই বাবা মৃত্যু হলো। আমি কিছুদিন আমার দাদা জানের সঙ্গে থাকলাম। তিনি আমার প্রসঙ্গে বারবার বিস্ময় প্রকাশ করতে লাগলেন। আরে না, এটা কেমন ছেলে, বাবা মরে গেল, এক ফোঁটা চোখের পানি নেই। এ তো দেখি তার বাপের চেয়ে পাগল হয়েছে। এদিকে আয়। বাবা মা মারা গেলে চোখের পানি ফেলতে হয়। আমি শীতল গলায় বললাম, আমাকে তুই তুই করে বললেন না। তিনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলেন।
দাদা জানের বাড়িটা বিশাল। সেই বিশাল বাড়ির দোতলায় একটা ঘর আমাকে দেয়া হলো। সেই ঘরে এই বাড়ির ছেলে মেয়েদের জন্য সার্বক্ষণিক প্রাইভেট টিউটর থাকেন। তার নাম কিসমত মোল্লা। তিনি যখন শুনলেন আমি স্কুলে পড়ি না, এতদিন বাবার কাছে পড়েছি, তখন একেবারে আকাশ থেকে পড়লেন। কি পড়েছো বাবার কাছে? ইংরেজি, বাংলা, অঙ্ক, ভূগোল আর নীতিশাস্ত্র। নীতিশাস্ত্রটা কি? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এইসব। কি বলছো? কিছুই তো বুঝলাম না। যেমন ধরুন মিথ্যা, মিথ্যা বলা মন্দ, তবে আনন্দের জন্য মিথ্যা বলা অন্যায় নেই। মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি। বলছো কি এসব? বুঝিয়ে বলো। যেমন ধরুন গল্প, উপন্যাস এসব মিথ্যা, কিন্তু এসব মিথ্যা নিয়ে আমরা সত্যকে চিনতে পারি। মাস্টার সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। নিজেকে অতিদ্রুত সামনে নিয়ে বললেন, অমাবস্যা ইংরেজি কি জানো? জানি। অমাবস্যা হলো নিউ মুন। বলে নিউ মুন, কিন্তু আকাশে তখন চাঁদ থাকে না। মৃন্ময় শব্দের মানে কি? মৃন্ময় শব্দ মানে হলো মাটির তৈরি। মাস্টার সাহেব আমার কথাবার্তায় অত্যন্ত চমৎকৃত হলেন, কিন্তু এই বাড়ির অন্য কেউ হলো না। আমার দাদাজান ক্রমাগত বলতে লাগলেন, তোর বাপ ছিল পাগল, উন্মাদ, ও যেসব শিখিয়েছে তা ভুলে যা, ও নতুন কিছু করে শিখবি। তোকে ভালো ইংরেজি স্কুলে ভর্তি করে দেব। আর শোন, তোর নাম দিলাম চৌধুরী ইমতিয়াজ, মনে থাকবে? দাদাজান বাড়িতে ঘোষণা করে দিলেন, একে কেউ হিমালয় বা হিমুক কিছুই ডাকতে পারবে না। এর নাম ইমতিয়াজ চৌধুরী, ডাক নাম টুটুল, মনে থাকবে? এই ছেলের মাথার ভেতর এই নাম দুইটা ঢুকিয়ে দিতে হবে। সারাদিনে খুব করে হলেও একে 25 বার চৌধুরী ইমতিয়াজ এবং 25 বার টুটুল ডাকতে হবে। ইটস অ্যান অর্ডার। প্রথম দিন স্কুল থেকে ফিরে এসে দেখি ময়লা পাজামা পাঞ্জাবি পরে একটা কোট চড়িয়ে অত্যন্ত রুক্ষ এক লোক বসার ঘরে বসে আছে। তার হাতে চকচকে নতুন একটা ছাতা, মনে হচ্ছে আজই কেনা হয়েছে। ভদ্রলোকের মুখ ভর্তি পান, এস্টেতে সেই পানের পিক ফেলছেন। তার বসে থাকার ভঙ্গি, পান খাওয়ার ভঙ্গি, পানের পিচ ফেলার ভঙ্গি, কোনো সংকোচ নেই, যেন এই বাড়ির সঙ্গে তার খুব ভালো পরিচয়, যেন এটা তার নিজেরই বাড়ি। আমি ঘরে ঢোকা মাত্রই বললেন, বাবা হিমালয়, আমি তোমাকে নিতে এসেছি। আমি তোমার বড় মামা, আমাকে সালাম করো। দাদাজান গম্ভীর গলায় বললেন, আমি তো আপনাকে বলেছি তাকে নিতে পারবেন না। সে গ্রামে গিয়ে কি করবে? সে এখানেই থাকবে, পড়াশোনা করবে। তাকে স্কুলে ভর্তি করা হয়েছে। আমার বড় মামা বিচিত্র ভঙ্গিতে হাসলেন, যেন এরকম হাস্যকর কথা তিনি আগে শোনেননি। দেখেন তালই সাহেব, ছেলের বাবা পত্র মোরফত আমাকে এই অধিকার দিয়েছে। এখন যদি আপনারা দিতে না চান, বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হবে, কোর্টে ফয়সালা হবে। উপায় কি? যদিও আত্মীয় স্বজনের সঙ্গে মামলা মোকদ্দমা কোনো কাজের কথা না। দাদাজানের মুখে কোনো কথা এলো না। বড় মামা এস্টেতে আরেকবার পানের পিক ফেলে বললেন, বাবার ইচ্ছা মতোই কাজ হোক, খামাখা আপত্তি করছেন কেন? ছেলের খরচাপাতির জন্য মাসে মাসে টাকা দিবেন, তাহলেই তো হয়। আপনি কি করেন? তেমন কিছু না, সামান্য বিষয় সম্পত্তি আছে, টুকটাক ব্যবসা আছে। ইউনিয়ন কাউন্সিলের মেম্বার ছিলাম, এবার জিততে পারি নাই, 13 ভোটে ঠক খেয়েছি। যদি অনুমতি দেন একটা বেয়াদবি করি। কি বেয়াদবি? একটা সিগারেট ধরাই। এমন নেশা হয়েছে না খেলে দমটা বন্ধ হয়ে আসে। বড় মামা অনুমতির অপেক্ষা না করে সিগারেট ধরালেন। দাদাজান বললেন, আপনি একে নিতে চাচ্ছেন কারণ আপনার ধারণা একে নিলে মাসে মাসে মোটা টাকা পাবেন, তাই না? বড় মামা অত্যন্ত বিস্মিত হওয়ার ভঙ্গি করে বললেন, এই হাতের 5 আঙ্গুলের ভিতর দিয়ে অনেক টাকা গেছে, অনেক টাকা আসছে। টাকা আমার কাছে কিছুই না, আসছি রক্তের টানে। রক্তের টান বড় কঠিন জিনিস তালই সাহেব। এই যে বোন বিয়া দিলাম, তারপর আর কোনো খোঁজ নাই। কি যে যন্ত্রণা, কোনো চিঠিপত্র নাই। শুনি আজ এই জায়গায়, শুনি কাল ভিন্ন জায়গায়। কি যে যন্ত্রণা। যাক, হিমালয় বাবাকে দেখে মনটা শান্ত হয়েছে।
তা বাবা, তোমার নাম কি সত্যি হিমালয়? আমি কিছু বলার আগেই দাদাজান বললেন, না, ওর নাম চৌধুরী ইমতিয়াজ। চৌধুরী আগে কি জন্য? চৌধুরী থাকবে পিছে, আগে ঘোড়া তারপর গাড়ি। কি বলেন তালই সাহেব? দাদাজান কোনো উত্তর দিলেন না। তার চোখে মুখে ক্রোধ ও ঘৃণা। চা এবং কেক এনে কাজের ছেলের সামনে রাখলো। বড় মামা মুখে পান, সেই অবস্থায় চায়ে চুমুক দিলেন, কেক হাতে নিলেন। দাদাজান বললেন, আমার ছেলে আপনার বোনের খোঁজ পেল কি করে? সেটাই তালই সাহেব, আপনার ছেলেকে জিজ্ঞেস করলে ভালো হতো। আফসোস সে জীবিত নাই। আমরা আপনার ছেলেকে খুঁজে বের করি নাই। সে বন্ধুর সাথে আমাদের অঞ্চলে এসেছিল, তারপরে কেমনে কেমনে হয়ে গেল। সত্যি কথা বলতে কি তালই সাহেব, বিয়ের পর মাথায় হাত দিয়ে বসে পড়লাম। বোনের খোঁজ নাই, বোন জামায়ও খোঁজ নাই। নানা লোকে নানা কথা কয়। কেউ বলে নামকাও আসতে বিয়ে করে নিয়ে পাচার করে দেবে, ইন্ডিয়া, পাকিস্তান, তারপর মিডল ইস্ট, এইসব জায়গায় মেয়েকে ভাড়া খাটাবে। বাচ্চা ছেলের সামনে এই রকম কুৎসিত কথা বলবেন না। কুৎসিত কথা না, এগুলো সত্যি কথা। এরকম পার্টি আছে। সত্যি কথা সব সময় বলা যায় না। আমার কাছে এটা পাবেন না তালই সাহেব। সত্য কথা আমি বলবোই, ভালো লাগুক আর না লাগুক। তাই নাকি? জি। আর হিমালয় বাবাকে নিয়ে যাব, পরশু সকালে এসে নিয়ে যাব। তৈরি থাকতে বলবেন। মামলার তদবিরে এসেছি, 2টা দিন লাগবে। এই ছেলেকে আমি আপনার সঙ্গে দেব না। এসব বলবেন না তালই সাহেব। আত্মীয়র মধ্যে গন্ডগোল আমার পছন্দ হয় না। আইনের আশ্রয় নিলে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি। কোর্ট ফি এখন বাড়ছে 3 গুণ। গরিব মানুষ যে টুকটাক মামলা মোকদ্দমা করবে সেই উপায় রাখে নাই। বাবা হিমালয়, তুমি কি আমার সঙ্গে যেতে চাও না? চাই। এই তো বাপের বেটা। আজ তাহলে উঠি তালই সাহেব। বেয়াদবি কিছু মনে করে থাকলে মাফ করে দিবেন। আপনার পায়ে ধরি। বড় মামা সত্যি সত্যি পা ধরতে এগিয়ে গেলেন। দাদাজান চমকে সরে গেলেন। 2 দিন পর আমি মামার সঙ্গে রওনা হলাম। গন্তব্য ময়মনসিংহের হিরণপুর। আমার বাবা অনেকবারই বলেছেন, আমার মামারা পিশাচ শ্রেণীর, কাজেই তাদের সম্পর্কে আগে থেকে একটা ধারণা মনের মধ্যে ছিল। আমি বড় মামা এবং অন্য 2 মামার আচার আচরণে মোটেই অবাক হলাম না। মামার বাড়ি উপস্থিত হবার 3য় দিনের একটা ঘটনা বলি। এই ঘটনা থেকে মামাদের মানসিকতার একটা আঁচ পাওয়া যাবে। বড় মামার বাড়িতে 3টা বিড়াল ছিল। একটা খুবই উপদ্রব করত।